সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। সাথে আছি সৈয়দ ইশতিয়াক রেজা এবং কথা বলবো আজকে আওয়ামী লীগের ফেরা না ফেরা নিয়ে। অনেকেই প্রশ্ন করে আওয়ামী লীগ ফিরবে কবে বা আদৌ কি ফিরতে পারবে? এ প্রশ্নের উত্তর দেওয়া কঠিন, কারণ সেভাবে আমার কাছে কোনো তথ্য নেই। তবে আমি চেষ্টা করছি একজন নাগরিক হিসেবে পরিস্থিতির বিশ্লেষণ করতে। আপনারা সবাই জানেন এই মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। 2024-এর 5ই আগস্টের পর তার কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে, বঙ্গবন্ধুর ধানমন্ডির 32-এর বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে, সারা দেশে আওয়ামী লীগের অফিসগুলো আক্রমণের শিকার হয়েছে, লাখ লাখ কর্মী মানবেতর জীবনযাপন করছেন আয় রোজগারহীনভাবে, মামলা হামলা বিপর্যস্ত, তারা অনেকে আক্রমণের শিকার হয়ে মারাও গেছেন। শেখ হাসিনা দিল্লিতে আছেন ভারত সরকারের ব্যবস্থাপনায়, তবে দল এবং অঙ্গ সংগঠন সময়ের কেন্দ্রীয় নেতারা প্রায় সবাই সহি সালামতে বিদেশে আছেন। এই অবস্থায় কার্যক্রম নতুন করে শুরু করা নির্ভর করছে সদ্য 2/3 আসন নিয়ে ক্ষমতায় আসা বিএনপির ওপরে, যে দলটিকে ক্ষমতার পুরো সময়টিতেই দৌড়ের উপর রেখেছিল আওয়ামী লীগ। এমনকি দলের প্রধান বেগম খালেদা জিয়াকে জেলেও পুরেছিলেন শেখ হাসিনা। তাই জামাত এনসিপি জিততে পারেনি বলে পুরো পরিস্থিতি আওয়ামী লীগের অনুকূলে চলে গেছে, সেটা ভাবা কি এখনই যায়? সেই ভাবনাটাও রাখতে হবে। দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রায় পুরোটার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। একথা শুধু দল বিরোধীরাই বলছে না, বরং খোদ আওয়ামী লীগের ভিতরেই এমন কথা বহু প্রচলিত। আওয়ামী লীগের সাধারণ কর্মীরা মনে করে এসব নেতার বেশিরভাগ শুধু দুর্নীতিবাজ নয়, বরং এরা অযোগ্য এবং এরা কর্মীদের শুধু কর্মচারী মনে করত আর নিজেদের মালিক ভাবত দলের। এমন অবস্থায় দল তাহলে রাজনীতিটা করবে কি করে? আসলে আওয়ামী লীগ তো রাজনীতি করেনি, তার শাসনামলটায় করেছে ক্ষমতা চর্চা। তাই ক্ষমতা থেকে ছিটকে পড়ার পর থেকে দলকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ক্ষমতায় বিলীন হয়েছিল আওয়ামী লীগ, আর শেখ হাসিনা দেশ চালিয়েছিলেন পুলিশ, আমলা আর গোয়েন্দাদের নিয়ে। দল ব্যস্ত ছিল নিজেদের মধ্যে গৃহবিবাদে। তো সেই দলের ফেরাতে এক বিরাট চ্যালেঞ্জের ব্যাপার, কারণ সুযোগ নিজেরাই অনেকখানি নষ্ট করে গেছে। ইতিহাস বলছে বড় রাজনৈতিক দলগুলো সংকটের সময় সাধারণত 3টি পথ বিবেচনা করে। একটা হলো নেতৃত্বের পরিবর্তন বা পুনর্গঠন। দলের শীর্ষ পর্যায়ে নতুন মুখ বা ভিন্ন ধর্মের নেতৃত্ব আনা হলে জনমনে নতুন বার্তা যায় যে দল পরিবর্তনের পথে। এতে সংগঠন পুনরুজ্জীবিত হওয়ার সুযোগ পায়। নীতিগত এবং সাংগঠনিক সংস্কার, কখনো ব্যক্তি নয়, বরং দলীয় নীতি, কার্যপ্রণালী, দুর্নীতি আর ইস্যু, তৃণমূল সংগঠন, এসব জায়গায় বড় ধরনের সংস্কার এনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা। সেটা করতে পারলে এক ধরনের সংস্কারের পথে মানুষের মনে নতুন ধারণা তৈরি দেবে। কৌশলগত পুনর্বিন্যাস, রাজনীতিতে সমমানসিকতার ব্যক্তি এবং দলের সাথে যোগাযোগ, নতুন সামাজিক গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ, তরুণ নেতৃত্বের অংশগ্রহণ, এসবও অনেক সময় বড় ফ্যাক্টর হয়ে ওঠে। প্রশ্ন হলো কোন কাজটা আওয়ামী লীগ আগে করবে? নেতৃত্ব না বদলে, বিশেষ করে বড় সংকট, চাপ বা জন আস্থার ঘাটতির সময় একটি বড় দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ কয়েক ধরনের ঝুঁকির মধ্যে পড়তে পারে। একটা হলো জন আস্থার আরও ক্ষয়। যদি জনগণের একাংশ নেতৃত্বকেই সমস্যার উৎস মনে করে, তাহলে একই নেতৃত্ব থাকলে পরিবর্তনের বার্তা আসলে দেওয়া হয় না। এতে নিরপেক্ষ বা দুদুল্যমান সমর্থকরা দূরে সরে যেতে থাকে। তৃণমূলের মনোবল কমে যাওয়া। তৃণমূলের দলীয় কর্মী সমর্থকরা যদি মনে করেন শীর্ষ পর্যায়ের আত্মসমালোচনা বা সংস্কারের ইচ্ছা নেই, কোনো ধরনের অনুশোচনা নেই, তাহলে মাঠ পর্যায়ের সংগঠন দুর্বল হতে বাধ্য। অভ্যন্তরীণ বিভক্তি, নেতৃত্ব নিয়ে অসন্তোষ থাকলে ভেতরে গ্রুপিং, ভাঙ্গন বা বিকল্প শক্তি তৈরির প্রবণতা বাড়তে থাকে, এবং আওয়ামী লীগের ভিতরে গ্রুপিং অনেক বেশি আছে বলেই সাধারণ কর্মীরা অন্তত তাই মনে করে। আরেকটি হলো আন্তর্জাতিক এবং কূটনৈতিক যোগাযোগ, কিংবা বলা যেতে পারে চাপ। একই নেতৃত্ব থাকলে আন্তর্জাতিক মহলে ইমেজ সংকট দীর্ঘায়িত হতে পারে, এটিও বিবেচনায় নেওয়ার বিষয় আছে। ঝুঁকিটা বেশি জন আস্থার নাকি অভ্যন্তরীণ সংগঠনের? জন আস্থা এবং অভ্যন্তরীণ সংগঠন দুটোই একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। বাংলাদেশ আওয়ামী লীগের মতো বড় দলে এই ঝুঁকি একসাথে তৈরি হলে প্রভাবটা বহুমাত্রিক হতে পারে। জন আস্থার ঝুঁকি বেশি হলে কি হয়? মধ্যবর্তী ভোটার সরে যায়, কোর সমর্থক যারা থাকে, অর্থাৎ খুব হার্ডকোর সমর্থক যারা থাকে, তারা হয়তো থেকে যায়, কিন্তু নিরপেক্ষ নতুন সমর্থক আর আকৃষ্ট হয় না। বিরোধীদের নেগেটিভ শক্ত হয়, পরিবর্তন স্লোগান সহজে জনপ্রিয় হয়, সামাজিক মাধ্যমে ইমেজ ক্ষয় হয়, তরুণদের মধ্যে নেতিবাচক ধারণা দ্রুত ছড়ায়।
দীর্ঘমেয়াদী ব্র্যান্ডিংয়ের ক্ষতি হয়। ঐতিহাসিক অর্জন থাকলেও বর্তমান ইস্যু ঢেকে যায়। অভ্যন্তরীণ সংগঠনের ঝুঁকি বেশি হলে কি হয়? তৃণমূল নিষ্ক্রিয় হয়ে পড়ে। মাঠে কর্মসূচি, প্রচার, ব্যবস্থাপনা সবই দুর্বল হয়ে যায়। গ্রুপিং এবং কোন্দল বাড়ে। কেন্দ্র তৃণমূল নেতৃত্বের মধ্যে দূরত্ব তৈরি হয়। যোগ্য নেতৃত্ব উঠে আসতে পারে না। তরুণ এবং বিকল্প নেতৃত্ব গড়ে ওঠার সুযোগ পায় না। দুর্নীতি বা স্থানীয় অসন্তোষ নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে। যদি দুটোই একসাথে হয় তাহলে কি হবে? এটা সবচেয়ে বড় সংকেত। ভেতরের শক্তি কমে গেলে বাইরের সমর্থন টেকসই থাকে না, আর বাইরের সমর্থন কমলে ভেতরের নেতাকর্মীরা অনিশ্চিত হয়ে পড়ে। ফলে এক ধরনের চক্রাকার দুর্বলতা তৈরি হয়। সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে দল তাই তৃণমূল সংগঠনকে সংগঠিত করা, অভ্যন্তরীণ বিভক্তি কমিয়ে ঐক্য জোরদার করা এবং তরুণ নেতৃত্বকে সামনে আনার কাজটা করতে পারে বলেই মনে হয়। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আগামীকাল ঠিক এই সময়ে আপনাদের সামনে হাজির হব নতুন বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।